লিডার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আরে ইকবাল, আইসো তুমি? তা ওইখানে দাঁড়াই রইলা কেন? এদিকে এসে বসো ইকবাল। তা লিডার, কি হয়েছে আপনার? হঠাৎ করে এত ইমার্জেন্সি ভাবে যে আমাকে এখানে দেখা করতে বললেন? কি হয়েছে ইকবাল? দেখতে পারতেছো না তুমি বর্তমানে দেশের যে পরিস্থিতি? এতে করে এই দেশ তো সন্ত্রাসীদের অভয়ারণ্য হিসাবে গৃহীত হয়ে গেছে। দেশে কোনো বিচারের কোনো সঠিক পদক্ষেপ দেখতেছি না। সন্ত্রাসীরা যেভাবে দিনের পর দিন মাথা চাড়া দিয়ে দাঁড়াইতেছে, এতে করে তো দেশ পরিচালনা করাই অসম্ভব হয়ে যাচ্ছে। এটা তো স্যার আমাদের প্রশাসনের ব্যর্থতা। প্রশাসন এরকম সক্রিয় থাকতে কিভাবে দেশে সন্ত্রাসী বাহিনীরা একের পর এক এরকম হামলা করতে পারে? আর আমি যত দূর শুনছি, এই ঘটনাগুলোর সাথে নাকি শামসু সরাসরি সম্পৃক্ত আছে। তাহলে ওকে গ্রেপ্তার করা হচ্ছে না কেন? আর স্বরাষ্ট্র দপ্তর কি করতেছে এই ঘটনাগুলো নিয়ে? ইকবাল, শামসু যে ঘটনাগুলো ঘটাইতেছে সেটারও সবার প্রাথমিক ধারণা শামসু যে সত্যি এই ঘটনাগুলোর সাথে জড়িত তার একটা প্রমাণ লাগবে না? প্রমাণ ছাড়া কিভাবে শামসুকে আমরা গ্রেপ্তার করি? শামসু তো আর যে সেই ব্যক্তি না। ওরে গ্রেপ্তার করলে সমস্ত সাংবাদিক মিডিয়া চ্যানেল আমাদের বিরুদ্ধে চলে যাবে। এমনিতেই নানান ঝামেলা শেষ করতে পারতেছি না, এর ভিতরে প্রমাণ ছাড়া শামসুকে কিভাবে গ্রেপ্তার করব বলো? আপনাকে লিডার এখনো কোনো কিছু বুঝাইতে পারলাম না। এই সেলিম হচ্ছে শামসুর ডাইন হাত, আর বর্তমান আইজি যে আছে এটা তো শামসুর ছোটকালের বন্ধু। শামসু ওকে পদোন্নতি দিয়ে আইজি বানাইছে। এরা যতদিন এই চেয়ারের দায়িত্বে আছে ততদিন কি এরা শামসুর বিরুদ্ধে কোনো রিপোর্ট বের করবে বলে আপনার মনে হয় লিডার? ওদেরকে আগে সরাইতে হইব, তারপর নিরপেক্ষ তদন্ত টিম গঠন করে দেন, দেখবেন তারপরই সব ঘটনা সকলের সামনে উন্মোচন হইব। হয় ইকবাল, তুমি তো কথাটা ঠিকই বলেছ। আমি তো এভাবে কখনোই ভেবে দেখি নাই। ওরা তো যদি শামসু অপরাধ করেও থাকে তাহলেও শামসুকে এই অপরাধ থেকে বাঁচানোর চেষ্টা করবে। সেই জন্যই তো বারবার এইরকম আক্রমণ হওয়ার পরেও ওরা কোনো কিছুই বের করতে পারতেছে না। এতক্ষণে বিষয়টা বুঝতে পারলাম। আমার মাথায় তো এটা ধরছিলই না। তুমি আগে থেকে বলো নাই কেন? লিডার, এতদিন যে আপনাকে বলবো, আপনি তো শামসু ছাড়া কোনো কিছুই বোঝেন না। শামসু আপনার অন্ধভক্ত। তাই শামসুর নামে যদি কিছু বলি তখন আপনি রাগ করবেন বলেই আমি এতদিন এই ঘটনা কারো কাছে বলি নাই। তবে আজকে যেহেতু আপনি নিজের থেকে জানতে চাইতেছেন, তাই আপনার এই বিষয়টা জানাইলাম লিডার। ইমিডিয়েটলি আপনি শামসুকে গ্রেপ্তার করার নির্দেশ দিয়ে দেন। দেখেন দেশ এমনিতেই ঠান্ডা হয়ে যাইব। আর এই দুইটাকে দায়িত্ব থেকে সরিয়ে নতুন জনকে এই দায়িত্ব নিয়ে আসেন। তা না হলে কিন্তু শামসু অচিরেই আমাদের সরকারকেই পতন করে ফেলবে। আচ্ছা ইকবাল, ঠিক আছে, তুমি তাহলে এখন যাও। আমি বিষয়টা একটু ভেবে চিন্তে দেখি কি করা যায়। যদি শামসুকে গ্রেপ্তার করলেই সব কিছু সমাধান হয়ে যায় তাহলে অবশ্যই শামসুকে গ্রেপ্তার করা হইব। শামসু এমন কোনো ব্যক্তি হয়ে আসে নাই যে ওকে আমরা গ্রেপ্তার করতে পারবো না। আচ্ছা লিডার, ঠিক আছে, উঠলাম তাহলে আমি। আর আপনাকে আমি যে কথাগুলো বলেছি লিডার, এগুলো একটু মনোযোগ দিয়ে বাবার চিন্তা করেন, তারপর সিদ্ধান্ত নিয়ে লিডার। উঠলাম তাহলে। আসসালামু আলাইকুম। স্যার, ঢাকাতে এগুলো কি শুরু হইলো হঠাৎ করে? একটা ঝামেলা
শেষ করতে না করতেই আবার নতুন কইরা আর একটা ঝামেলা ঘাড়ে আইসা পড়ে। এইভাবে যদি পুলিশের উপর চাপ প্রয়োগ হইতে থাকে তাহলে তো আমাদের পাগল হইয়া পুলিশের চাকরি ছাইরা পাবনাতে গিয়ে ভর্তি হওয়া লাগবো। যে গণহারে অপরাধ শুরু হয়েছে এতে তো এছাড়া আর কোনো রাস্তা দেখতেছি না। হয়তো শুরু হয়েছে, সামনে আরো অনেক কিছু দেখারও অপেক্ষা করো। শুরুতে এরকম ভাঙ্গা পড়লে হইব নাকি দুর্জয়? তুমি হচ্ছ আমার ডিপার্টমেন্টের সবচাইতে সেরা এবং চৌকস অফিসার, তোমাকেই সব কিছু হ্যান্ডেল করতে হইব। শামসু যেদিন থেকে জনতা পার্টি থেকে বের হয়েছে সেই দিনে আমি বুঝতে পারছি যে দেশে এখন অনেক বড় বড় ঝামেলা হইব, তাই আমাদেরকেও অ্যালার্ট থাকতে হইব। স্যার, আপনি একদম ঠিক কথাই বলছেন। যেদিন থেকে শামসু স্যার জনতা পার্টি থেকে পদত্যাগ করছে তারপরে থেকেই তো এই ঘটনাগুলো শুরু হইতেছে। আর বেগুনবাড়ির ওই ঘটনা তো সরাসরি শামসু ভাই জড়িত। এখন এই কাশেম টিভির নিউজ চ্যানেলের ভবনে যে হামলাটা হইল এটাতেও কি শামসু স্যারই জড়িত কিনা সেটাই আমি চিন্তা ভাবনা করতেছি। তদন্ত কইরা অপরাধী যে হোক না কেন সবার আগে বিষয়টা আমারে জানাইবা। শামসু যদি এই ঘটনার সাথে জড়িত থাকে তাহলে অবশ্যই ওরে এইখান থেকে বাঁচানোর রাস্তা আমাদেরকেই বের করতে হইব। শোনো, তুমি, কবির আর বকুল, তোমাদের তিনজনকে কিন্তু এই মামলাটা দেখার দায়িত্ব দিছি। আর কেউ যেন এখানে কোনোভাবে এন্ট্রি নিতে না পারে। আর যে কুলুই পাইবা সাথে সাথে আমারে জানাই দিবা। অন্য কেউ যেন তদন্ত সম্পর্কে কোনো তথ্যই না জানতে পারে। সমস্যা নাই স্যার, বুঝতে পারছি যে আমাদের এখন কি করতে হইব। আপনি কোনো প্রকার টেনশন করেন না। এই মামলা আমাদের তিনজনকে দায়িত্ব দিছেন না, আমাদের তিনজনের বাইরে আর কেউ জানতে পারবে না, আর কাউকে আমরা প্রবেশ করতে দেব না। আর শামসু স্যারের যদি সম্পৃক্ততা পাই তাহলে তো সেটা একটা কাকপক্ষীতেও জানতে পারবে না। সবার আগে বিষয়টা আপনারে আমি জানাইবনি। আর কবির আর বকুল ওরা দুইজন তো আমাদেরই অনুগত, ওরাও কাউকে কোনো কিছুই বলবো না। হ্যাঁ, সেটা তো আমি খুব ভালো করে জানি। সেই জন্যই তো কবির আর বকুল রে তোমার সাথে এই দায়িত্বে পাঠাইছি। আমার কেন যেন বারবার মনে হইতেছে যে শামসু এই ঘটনার সাথে কোনো না কোনোভাবে জড়িত থাকতে পারে। কাশেম টিভি শামসুরে নিয়ে বিগত আমলে অনেক রকম উল্টাপাল্টা নিউজ করছে। তখন সরকারি লোক হওয়া সত্ত্বেও বদনাম হইব দেখা কোনো কিছু করতে পারে নাই শামসু। এখন তো শামসু স্বাধীন, তাই ওর দ্বারা এই কাজটা করার সম্ভাবনা বেশি আছে। আর কবির আর বকুলকে বইলা দিবা আমি তোমারে যা যা বললাম, কোনো ভুল যেন না হয়। একটা কথা মনে রাখবা, শামসু যদি এখন কোনো মামলায় গ্রেপ্তার হয় তাহলে সবার আগে তোমার আর আমার চাকরিটা যাইব, সেটা মাথায় রাখো। ওকে স্যার, সমস্যা নাই। আপনারে তো বললামই আমাদের তিনজনের বাইরে কেউ এখানকার তদন্তের বিষয়ে বিন্দু পরিমাণ কিছু আজ করতে পারবে না। আর জায়গাটা এমনিতেই সিলগালা করে রাখছি। আমরা দ্রুত এই ঘটনার তদন্ত শুরু করে দিতেছি স্যার। এই যে দেখো দুর্জয়, বলতে না বলতেই স্বরাষ্ট্রমন্ত্রী সেলিম স্যার ফোন দিয়েছে আমারে। নিশ্চয়ই এই মামলাগুলোর আপডেট জানতে চাইব। কি যে একটা চাপের ভিতরে পড়ছি সেটা কাউকে বইলা বুঝাইতে পারবো না। প্রেসিডেন্ট আইসা সেলিম স্যারের চাপ দেয় আর সেলিম স্যার আমারে চাপ দেয়। তোমাদেরকে তো আমি কিছু বলতে পারি না। যত দ্রুত সম্ভব এই মামলার তদন্ত শেষ করো। স্যার, আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম সালাম। সম্রাট সাহেব, আপনি এখন কোথায় আছেন? এই তো স্যার, আমি তো থানাতেই আছি। মামলার বিষয়গুলো নিয়ে অফিসারদের সাথে আলোচনা করতেছি। দ্রুত ওদেরকে এই মামলার নিষ্পত্তি করার নির্দেশনা দিতেছি স্যার। জরুরি কোনো আলোচনা করবেন নাকি স্যার? কি কারণে হঠাৎ ফোন দিলেন আমারে? হ্যাঁ সম্রাট সাহেব, জরুরি আলোচনা দেখেই তো আপনারে ফোন দিছি। শোনেন সম্রাট সাহেব, হাতে যতই কাজ থাকুক আর আপনি যেখানে থাকেন না কেন, 10 মিনিটের ভিতরে আমার চেম্বারে আইসা দেখা করেন। আপনার সাথে আমার ইমার্জেন্সি আলোচনা করার আছে, তাই দেরি না কইরা তাড়াতাড়ি চলে আসেন। আচ্ছা স্যার, ঠিক আছে, আপনি থাকেন, আমি 10 মিনিটের ভিতরেই পৌঁছে যাইতেছি। আচ্ছা স্যার, ঠিক আছে, সমস্যা নাই। আমরা যত দ্রুত সম্ভব এই মামলার রহস্য বের করতেছি। আপনি তাহলে স্বরাষ্ট্র দপ্তরে যায়া সেলিম স্যারের সাথে আলোচনা করেন। আমি গেলাম ওদেরকে নিয়া। তাইলে যাও তোমরা, আমি উঠলাম। ভাই আছেন তাহলে আপনি? এইদিকে তো ভাই আমার সব কিছু ধ্বংস হয়ে গেছে। আমার এত বড় একটা টেক্সটাইল ফ্যাক্টরি, সেইখানে দুর্বৃত্তরা বোমা হামলা চালাইছে। পুরো ফ্যাক্টরির কোনো কিছুই অবশিষ্ট নাই, সব কিছু একবারে ভেঙে তছনছ করে দেওয়া হয়েছে। আপনি দেখলে বুঝতে পারতেন ভাই। অনেক দিন পর জেল থেকে বের হয়েছি তো, তাই কালকে রাতে একটা পার্টির আয়োজন করছিলাম। সেইখান থেকে ফিরে আইসা ঘুমাইতে আমার দেরি হয়ে যায়, সেই জন্য সকালবেলা উঠতে পারি নাই। পরে ওইটা দেখি তুমি অনেকবার ফোন দিছ। পরে তো জানতে পারলাম যে এই ঘটনা, তাই তোমার সাথে দেখা করতে আসলাম। আর তুমি এটাকে দুর্বৃত্তদের হামলা বলতেছো কেন? এটা সরাসরি শামসুই তোমার ফ্যাক্টরির উপর হামলা করছে। তুমি কি বুঝতে পারতেছো না? শামসু তার ক্ষমতা দেখানোর জন্যই এই কাজগুলো এভাবে করে যাইতেছে, যাতে করে সকলে বুঝতে পারে যে ক্ষমতা ছাড়াও শামসু কিভাবে প্রভাবশালী নেতাদেরকে টক্কর দিয়া চলতে পারে। এটা বুঝতে পারতেছো না? হাজি, আমিও সেটাই বলছি হানিফ বাইরে, যে ঘটনা সম্পূর্ণ শামসুই ঘটাইছে। তাছাড়া আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করার মতো এত বড় কলিজা কোনো সন্ত্রাসীর হয়ে ওঠে নাই। সবাই আমাদেরকে খুব ভালো করেই চিনে যে আমরা কোন গ্রুপের লোক। শামসু একমাত্র এই হামলাটা করতে পারে, আর শামসু বেছে বেছে ওর শত্রুদের উপরই হামলা করতেছে প্রতিশোধ নেওয়ার জন্য। কাশেম টিভিও তো ওর বিরুদ্ধে অনেক উল্টাপাল্টা নিউজ করছিল, তাই ওদের কার্যালয়ে হামলা করলো। এখন আবার তোফায়েল ভাইয়ের ফ্যাক্টরিতে। সব মিলে এত এটা জলের মতো পরিষ্কার। আর শামসুকে এখনই যদি রুখতে না পারেন, তাহলে কিন্তু ভবিষ্যতেও আর শামসুকে রুখতে পারা যাইব না। দেখেন নাই আমাদের বেলায় কি করছিল? শুরুতেই শামসুকে যদি আমরা কঠিনভাবে ধরতাম, তাহলে আজকে আমাদের এই পরিস্থিতি হতো না। সেই সময় তো আমরা এই বিষয়টা হালকাভাবে নিয়েছিলাম দেখে আজকে এর খেসারত দিয়া যাইতে হইতেছে। তাই এখনও শামসুকে যত তাড়াতাড়ি সম্ভব গ্রেপ্তার করে জেলে ভরতে হইব, যাতে ওই বাইরে থেকে কোনো কার্যক্রম পরিচালনা করতে না পারে। তাছাড়া শামসু কিন্তু দিনে দিনে বেপরোয়া হয়ে যাবে। এক এক করে সকলের ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে হামলা চালাইব। হাজি, তুমি একেবারে রাইট কথা বলছো। এখনই শামসুকে রুখতে হইব, তা না হলে ভবিষ্যতে ওই আরও ভয়ঙ্কর হয়ে আসবে। দেখবা ঠিকই নতুন একটা দল গঠন কইরা সেই দল নিয়েও ওই সরকার গঠন করার মতো ক্ষমতা রাখে। তাই ওরে এত হালকাভাবে না নিয়ে যেমনি হোক স্বরাষ্ট্র দপ্তর থেকে ওরে গ্রেপ্তার করাইতে হইব। কী ব্যাপার তোফায়েল ভাই,
আপনি যে স্বরাষ্ট্র দপ্তরে গেলেন, সেলিম কি বলল? কি আর বলবো, সে পুরনো কথা যে তদন্ত চলমান আছে, আমরা তদন্ত করে যাচ্ছি। শীঘ্রই এই ঘটনার মূল হোতাকে গ্রেপ্তার করতে যাইব। সে একই কাহিনী বারবার ওরা করতেছে। আসলে আমার মনে হয় সেলিম এই ঘটনার সব কিছুই জানে। সেলিম আর আইজি এই ঘটনাগুলো সম্পর্কে অবগত আছে। ওরাই গোপনে প্রশাসনিকভাবে শামসুকে সাপোর্ট দিয়ে যাচ্ছে, যার কারণে শামসুকে ধরা যাচ্ছে না। তা না হলে দেশে এত বড় ঘটনা ঘটার পরেও কিভাবে আসামিরা বাইরে থাকে, এটা তো কোনোভাবেই পসিবল না। তুই এইভাবে কোনো কিছু হইব না। কঠিন অ্যাকশনে আমাদের যেতে হইব। তাছাড়া ওদের হাতে দায়িত্ব দিয়া কোনো কিছুই আমরা সফল করতে পারবো না। তুমি এক কাজ করো তোফায়েল, আজকের ভিতরেই দুলু, মতি এবং অন্যান্য যত সদস্য আছে ইকবাল সহ সবাইকে মিটিংয়ে উপস্থিত থাকতে বলো। আজকে আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নিব। নয় শামসুরকে গ্রেপ্তার করতে হইব, আর তা না হলে সেলিম আর আইজিকে পদত্যাগ করতে হইব। এই দাবি আজকে প্রেসিডেন্টের সামনে সকলেই তুলব। আর তুমি এখন ঘটনাটা প্রেসিডেন্টকে জানিয়ে আসো, দেখো প্রেসিডেন্ট কি বলে। আচ্ছা ভাই, ঠিক আছে, তাহলে আমি প্রেসিডেন্টকে বিষয়টা আগে জানিয়ে আসি। তারপর আমার বাংলোতে এই বৈঠকের আয়োজন করবনি। যেভাবে হোক শক্ত এবার পদক্ষেপ আমাদের নিতে হইব। তা না হলে এক এক করে সকলকে শামসু ঘায়েল করে বসবে। তাই আপনি যেভাবে বলছেন আজকের ভিতরেই সিদ্ধান্ত নিব আমরা। নয় স্বরাষ্ট্রমন্ত্রী সেলিম আর আইজি থাকবে, আর তা না হলে শামসুকে গ্রেপ্তার করতে হইব। যেভাবে বললাম সেইভাবে সব কিছু আয়োজন করো। এখানে কি করতে হইব সেটা আমি মিটিংয়ে বলে দিবনি, তোমরা শুধু মিটিংয়ের ব্যবস্থা করো। উঠলাম তাহলে এখন আমরা। এই মোল্লা ভাই ওঠেন। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কিরে তোতা আইসিস? দাঁড়াই রইলি কেন তোতা? বসেক, তোর জন্যই তো আমি অপেক্ষা করতেছি রে তোতা। তোর সাথে আজকে অনেক আলোচনা করার আছে আমার। তা দাঁড়াই না থাইকা বসেক। আচ্ছা ঠিক আছে চাচা, বসতেছি। এবার চাচা ঝটপট বইলে ফেলেন তো, কি কারণে আমারে এইভাবে আপনার বাসায় ডাইকে নিয়ে আসলেন? হাতে কিন্তু আমার খুব একটা সময় নাই। আপনারে কিন্তু আমি বেশি একটা সময় দিতে পারবো না। যা বলার ঝটপট বইলা ফেলান। এমনিতেই অনেক দৌড়ের উপর আছি, টেনশনে মাথা ঘুরাইতেছে, কোনো কিছু কাজ করতেছে না। তাড়াতাড়ি বইলা ফেলান, কি কারণে এত ইমার্জেন্সি ডাইকা পাঠাইছেন আমারে? দাঁড়ারে তোতা, আগে এত ব্যস্ত হইলি কেন? তোর দরকারের জন্যই তো ডাইকা পাঠাইছি। তুই যে কোন কারণে ব্যস্ত আছিস সেটা আমি খুব ভালো করে জানি। তোর সেই ব্যস্ততা আর টেনশন কমানোর জন্যই তো তোর এইখানে ডাইকা পাঠাইলাম। তাই সে নিয়ে তুই যেমন উড়াধুরা লাগাইছস, এতে করে তো মনে হইতেছে না জানি কত বড় বিশাল কাজ ফালাইয়া তারপর চলে আইসস। যখন পুলিশ মুসর দিয়া বাড়ি থেকে ধরে নিয়ে চলে যাইব না, তখন এই সব ব্যস্ততা একাই পালাইব। এইগুলি হাজারে প্যারার ভিতরে তো আপনি আমারে ফেলাইছেন চাচা। আপনার যুক্তি শুনাই তো উপজেলা চেয়ারম্যান আরিফের কাছ থেকে 50 কোটি টাকার ভাগ নিছিলাম। এখন শুধু প্যারা দিতেছেন, তাই না? সব দোষ আমার, আর টাকা খাওয়ার সম আপনি খাইবেন। সেই সময় আমি বারবার কইরা নিষেধ করছিলাম যে এই কাজটা করা লাগবে না। তারপরেও জোর করে আমারে বাধ্য কইরা কাজটা করাইছেন। তলে তলে ঠিকই আপনি এমপি হইয়া বৈশা আছেন। মাঝখান থেকে আমি শুধু ফাটা বাঁশের
চিপায় পড়ে রইলাম। টাকা ভাগাভাগি করার সময় তো এই কথা তোর মাথায় ছিল না। টাকার ভাগ তো সেই সময় ঠিকই নিছিলি, এখন সব দোষ আমার ঘাড়ে চাপাই দিতেছস তোতা। শোনেক তোতা, রাজনীতিতে একবার ভুল চাল দিলেই ফাটা বাঁশের চিপায় অবশ্যই তোরে পড়তে হইব। এটা রাজনৈতিক মাঠ, খেলার মাঠ না যে তোর মন যা চাইব তখন তাই করতে পারবি। কতবার করে বলছিলাম আমার বিরুদ্ধে নির্বাচন করিস না। শামসুর কাছে আমার নমিনেশন নিয়ে নেওয়ার জন্য শামসুর কাছে আবেদন কর। তা না কইরা তলে তলে ঠিকই শামসুর কাছ থেকে নমিনেশনটা বাগাই নিয়া আমার বিরুদ্ধে নির্বাচন করলি। দেখলি তো ফলাফল কি হইল। এখন শুধু তোর দৌড়ের উপর থাকা লাগতেছে। কয়দিন পরে জেলের গানিও মনে হয় টানতে হইব রে এবার তোর তোতা। রাজনীতিতে আমি কিভাবে চাল ভুল দিলাম। শামসু ভাই নিজের ইচ্ছায় আমারে নমিনেশন দিয়া এমপি পদে দাঁড়া করাইছিল। আমি স্বপ্নেও ভাবছিলাম না যে শামসু ভাই আমারে নমিনেশন দিব। কিন্তু আপনি কি করলেন, যেখানে মাস্টার হাবিবের মতো শক্ত ক্যান্ডিডেট থাকতেও শামসুর কথায় আমার নির্বাচন করলো। তারা কোনো প্রতিবাদই জানাইল না। অথচ আপনি আমার চাচা হইয়াও আমার বিরুদ্ধে ঠিকই ষড়যন্ত্র কইরা নির্বাচনে পাশ করলেন। কেন আপনার উচিত ছিল না আমার হইয়া সেই সময় নির্বাচনটা করার? তা না কইরা আপনি উল্টো আমার বিপক্ষে দাঁড়াইলেন। এতে করে আপনি নিজেই তো অনেক বড় একটা বেঈমানের পরিচয় দিলেন। আবার আমারে বলতেছেন আমি বেঈমানি করছি, তাই না? নিজে নিজের কথা চিন্তা করে দেখেন। হইছে, ওই সমস্ত পুরনো কথা বাদ দে। এখন যা হবার তাই হয়ে গেছে। এখন আমাদের সম্মিলিতভাবে এই উপজেলার দুর্নীতির মামলা থেকে কিভাবে বাঁচা যায় সেই রাস্তা আমাদের খুঁজে বের করতে হইব। যদি একবার এই মামলায় কোনোভাবে ফাইসা যায় তাহলে কিন্তু তোর রাজনৈতিক কেরিয়ার তো যাইবই, সাথে সারা জীবন জেলও কাটা লাগবো। আমি একজন সম্মানিত সংসদ সদস্য, তাই দলীয় পাওয়ার ব্যবহার করে আমার নামটা না হয় এইখান থেকে কেটে বের করতে পারবো। কিন্তু তোর অবস্থা কি হইব তোতা একবার ভাইবা দেখছস? শামসুর গ্রুপের হইয়া যে রাজনীতিটা করলি, সেই শামসুর গ্রুপও তোর পিছনে আইসা দাঁড়াইব না। কথাটা ভালো কইরা মনে রাখিস। এত কথা বলতে পারবো না চাচা, আর এত চাপও মাথায় নিতে পারবো না। যা হবার হবে। শোনেন চাচা, আপনি একজন সংসদ সদস্য, তাই আপনাকে রাস্তা খুঁজা বের করতে হইব। শুধু যদি নিজে নিজে বাঁচার চেষ্টা করেন তাহলে মনে রাখেন এর পরিণাম ভয়াবহ হইব। আমার যদি পুলিশের কাছে গ্রেপ্তার হওয়া লাগেই তাহলে তো আমার রাজনৈতিক কেরিয়ার এমনিতে গেছে, অমনিতেও গেছে। সব কয়ডারে আমি ঠিকই ফাঁসাই দিব। সবার আগে আমি আপনার নামটাই পুলিশের কাছে বলবো যে আপনার যুক্তিতেই এই কাজগুলো হয়েছে। তাই এখান থেকে আপনার সাথে সাথে আমারও যেভাবে হোক বাঁচাই নিতে হইব। তাছাড়া কিন্তু আপনারে আমি কোনোভাবে বাঁচতে দেব না। সেই চেষ্টা তো ঠিকই করবো রে তোতা, কিন্তু আমার মনে হইতেছে এইখানে থাইকা কোনো কিছুই করা যাইব না। তাই আমাকে যা করার ঢাকাতে যাইয়াই করতে হইব। তুই এই কয়টা দিন সেভে থাক, কোনোভাবে যেন পুলিশ তোরে গ্রেপ্তার করতে না পারে। আপাতত কয়েকটা দিন লুকায় থাকার একটা ব্যবস্থা কর। আমি দেখি আগামীকালকের ভিতরেই ঢাকাতে যাব। হানিফ ভাই, মোল্লা ভাই, তোফায়েল ভাই ওদের সাথে বিষয়টা নিয়ে আলোচনা করি, দেখি ওনারা কি বলে। তবে তোতা যত যাই বলুক না কেন, এই মামলা থেকে রেহাই পেতে হলে অবশ্যই এখানে কিছু না কিছু টাকা খাটাইতে হইব। তাই টাকা পয়সাও রেডি রাখিস, যে কোনো সময় লাগতে পারে। কিন্তু
এখন তো হাতে তেমন টাকা পয়সাও নাই। নির্বাচন কইরা অনেক টাকাই লস খাইছি চাচা। আমার হাতে বড় অঙ্কের তেমন কোনো টাকা পয়সা নাই। আর এইদিকে জেলা সেক্রেটারির পদটাও তো আমি হারাই ফেলাইছি। কোখান থেকে যে টাকা ম্যানেজ করব সেটা নিয়েই তো এখন টেনশনের ভিতরে থাকতে হইব। কেন আপনি তো এমপি হয়ে বসে আছেন, 2 হাত দিয়ে এখন উড়াদুরা টাকা কামাইবেন। আপনি এই মামলাটা সম্পূর্ণ টাকা দিয়া ডিসমিস করার একটা ব্যবস্থা করেন, লাগলে আমি পরে আপনারে টাকা দিমুনি। তো তা তো হবে না, মামলা থেকেও বাঁচাই দিমু আমি, আবার টাকা পয়সাও আমি দিয়ে দিমু, সেইটা তো কখনোই হয় না। তোর এইখানে যা টাকা লাগবো 50-50 দিতে হইব। টাকা খাইতে সোম দুইজনেই খাইছি। 2 কোটি থেকে টাকা ম্যানেজ করবি সেটা তোর ব্যাপার। সেক্রেটারি থাকা অবস্থায় কম টাকা তোরে ইনকাম করে দেই নাই, এখন আইসা আমার বেলায় বলতেছিস যে কাছে টাকা নাই, তাই না? যদি টাকা পয়সা নিয়ে যোগাযোগ করতে পারিস তাহলে তোরে এই মামলা থেকে আমি বাঁচানোর চেষ্টা করব, তাছাড়া কোনোভাবেই সম্ভব না। শালার এই বুড়া জিন কত বড় হারামি, চিন্তা করে দেখছেন একবার? সেক্রেটারি থাকা অবস্থায় আমার মাধ্যমে কত টাকা পয়সা ইনকাম করলো, সেই টাকা দিয়ে আমার বিরুদ্ধে নির্বাচন করলো। এখন সামান্য কিছু টাকার জন্য আমার কাছ থেকে বিন্দু পরিমাণ কোনো ছাড় দিতেছে না। আসলে শালায় টাকার কুমির, টাকার গন্ধ শুনলে একেবারে কুতার মতো দৌড় পেরে যায়। আমারই ভুল ওর এত টাকা পয়সা ইনকাম করে দেওয়ার জন্য। টাকা যে কি কইরা ম্যানেজ করি সেটাই তো বুঝতে পারতেছি না চাচা। আচ্ছা ঠিক আছে, আপনি আমারে এই মামলা থেকে বাঁচান। উত্তরপাড়ায় যে স্কুলের পাশে বাটুলের থেকে ওর জমিটা লেখা নিছিলাম, ওইটা পুরাটাই আপনার নামে লেখা দিব। তবুও আমারে এই মামলা থেকে বাঁচানোর একটা ব্যবস্থা করেন চাচা। এই বয়সে আর জেলের গানি টানতে পারবো না। এই যে এতক্ষণে লাইনে আইসিস তোতা, তাহলে উত্তরপাড়ার ওই জমিটা কাগজপাতি সব রেডি করে রাখ। এই মামলা থেকে তোরে কিভাবে বাঁচানো লাগে সেই দায়িত্ব সম্পূর্ণ আমার কাঁধে। আমি আগামীকালকেই ঢাকাতে যাইতেছি। আমি ফিরে আসা না পর্যন্ত পুলিশ যেন তোরে কোনোভাবে গ্রেপ্তার করতে না পারে। কয়েকটা দিন সেভে থাকবি, বুঝতে পারছস? যা তাহলে এখন। ওস্তাদ ওসমান ভাই তো দেখি খেলা শুরু করে দিছে। ওসমান ভাই তো আসলেই একটা পাক্কা খেলোয়াড়। পরপর সপ্তাহের ভিতরেই 3টা ঘটনা ঘটাই ফেলাইলো। প্রশাসন তো কোনো কিছুই টের পাইল না। সত্যি উনি খুব জিনিয়াস একটা জিনিস উস্তাদ। ওনার মতো এরকম অভিজ্ঞ লোক আমি আর আমার লাইফে মনে হয় না দ্বিতীয়টা দেখছি। অনেক বড় বড় হেডামালা মাস্তানের সাথে কাজ করছি, কিন্তু এই ওসমান ভাইয়ের মতো দ্রুতবাজ এরকম লোক খুব কমই দেখছি আমি। হরে রমজান, ওসমান ভাই সত্যি অনেক বড় মাপের খেলোয়াড়। ওনার সাথে যখন একসাথে কাজ করছি তখন এই অভিজ্ঞতা থেকে জানতে পারি যে উনি কতটা দ্রুতবাজ লোক। সেই জন্যই তো ওনারে দিয়া এত গুরুত্বপূর্ণ কাজগুলো করাইতেছি। আমি জানি যে ওসমান ভাই কোনো রকমের ভুল করবে না, তাই তো আমি দায়িত্ব সব ওসমান ভাইকে দিয়ে বগুড়াতে চলে আসলাম, যাতে করে সাপও মরে লাঠিও না ভাঙে। ওইদিকে আমাদের কাজ ঠিক হয়ে হাসিল হয়ে যাইব, কিন্তু কেউ কোনো কিছু টের পাইব না। যে আরে ওস্তাদ দেশে আক্রমণ করা শুরু করে দিছেন, এতে করে তো পুরো প্রশাসন আপনার পিছনে লেগে যাইব।
একটা সময় তো ঠিকই আপনি যে এই কাজগুলো করাইতেছেন সেটা কিন্তু প্রকাশ পাওয়া যাইব। তাই যত তাড়াতাড়ি সম্ভব আমাদেরকে আমাদের সব কিছু গুছিয়ে নিতে হইব, যাতে করে পরবর্তীতে ধরা পড়লেও কোনো রকমের কোনো সমস্যা না হয়। সমস্যা নাই রমজান, যতদিন পর্যন্ত স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে সেলিম ভাই আছে আর আইজির দায়িত্বে সম্রাট আছে, ততদিন পর্যন্ত তদন্ত কইরা আমাদের বিরুদ্ধে কোনো প্রমাণই ওরা বের করতে পারবে না। এ ব্যাপারে নিশ্চিত থাক। আর এইদিকে প্রেসিডেন্ট তো বারে বারে আমারে ফোন দিতেছে দেখা করার জন্য। দেখা করলেই তো আবারও জনতা পার্টিতে যোগ দেওয়ার জন্য বলবো। এ ব্যাপারে আমি নিশ্চিত প্রেসিডেন্ট এই 2 সপ্তাহের ভিতরেই বুঝা গেছে যে শামসুর গুরুত্ব কতটা প্রয়োজনীয় ছিল জনতা পার্টির জন্য। আমাকে ছাড়া যে প্রেসিডেন্ট অচল সেটা প্রেসিডেন্ট খুব ভালো করেই বুঝতে পারছে। তা কি চিন্তা ভাবনা করতেছেন ওস্তাদ? জনতা পার্টিতে কি আবারও ফিরে যাওয়ার কোনো পরিকল্পনা করতেছেন নাকি, না যেভাবে আছেন এইভাবে থাকবেন? নতুন দল গঠন করাতে চাইলেন যে সে ব্যাপারেও তো কোনো কিছু দেখতেছি না। বাওয়ান বিভিন্ন দল থেকে তো আপনারে অফার দিতেছে তাদের সাথে যুক্ত হওয়ার জন্য, সেটাও তো করতেছেন না ওস্তাদ। তাহলে পরিকল্পনা কি নিতেছেন? জনতা পার্টিতেই কি আবারও ফিরে যাওয়ার কোনো চিন্তা ভাবনা আছে নাকি ওস্তাদ? না না রমজান, ওই রকম কোনো পরিকল্পনাই রাখি নাই আমি। জনতা পার্টিতে আর কখনোই ফিরে যাব না। যে দল থেকে বের হয়ে আইছি সেইখানে আর কখনোই ফিরে যাইব না। দেখি কি করা যায়। যদি কোনো দলের সভাপতি হিসাবে নিয়োগ দেয় আমারে, তাহলেই অন্য কোনো দলের সাথে যুক্ত হইব। তাছাড়া কোনো দলের সাথেই যুক্ত হইব না। দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গদের সাথে আলোচনা হয়েছে আমার নতুন দল গঠন করা নিয়ে। তাদেরকে নিয়েই নতুন একটা দল গঠন করব। অন্য কারো হুকুম শোনার মতো সময় শামসুর নাই। শামসু সারা জীবন হুকুম দিয়ে আইছে। ওস্তাদ, এটা করাই সবচাইতে ভালো হইব। জনতা পার্টিতে আর ফিরে যাওয়ার কোনো প্রয়োজন নেই। দেশের যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে, এতে করে জনতা পার্টি এমনিতেই দুর্বল হয়ে পড়ছে। ওদের ভিতরে এখন কলঙ্কের দাগ পড়ে গেছে। এই দলের সাথে যুক্ত হয়ে কাজ করে আর কোনো রকমের কোনো মজাই পাইবেন না। আর জনতা পার্টিতে তো দুর্নীতিবাজ দিয়া একেবারে দলটা ঝাঁঝরা হয়ে গেছে। এদের সবাইকে নির্মূল করতে হইব। এর একমাত্র উপায় হচ্ছে নতুন দল গঠন করে এদেরকে ক্ষমতা থেকে সরানো। তাছাড়া এদেরকে কোনোভাবেই শিক্ষা দেওয়া সম্ভব হইব না ওস্তাদ। দেখা যাক রমজান, কি করা যায়। 2-1 দিনের ভিতরেই ঢাকাতে ব্যাক করব। এলাকায় আর থাকার দরকার নাই। এখন ঢাকাতে কাজ করতে হইব। যে কাজ করার জন্য এলাকায় ঢুকছিলাম সবই প্রায় শেষ হয়ে আইছে। এখন শুধু শফিকরে চিপায় তুলতে পারলেই এই দিকের কাজ সম্পূর্ণ শেষ হয়ে যাইব। দেখি আজকে এসপির সাথে দেখা কইরা মামলাটার বিষয়ে আলোচনা করি কদ্দুর কি করলো। এই শফিকরে এবার খাঁচায় তুলবো। আর তুই গাড়ি একটু তাড়াতাড়ি চালায়া বাসার দিকে যা। শুনলাম আয়নালের বাড়িতে
গতকাল রাতে চুরি হয়েছে। মাস্টার সাহেবের সাথে আলোচনা করতে হইব এই ঘটনা কিভাবে ঘটলো। মাস্টার, দেশের পরিস্থিতিও তো খুব একটা সুবিধাজনক মনে হইতেছে না। ঢাকা শহরে যে অবস্থা শুরু হয়ে গেছে, একের পর এক জঙ্গি হামলা হইতেছে বিভিন্ন জায়গায়। নিউজ মিডিয়ার পুরো ভবন ধ্বংস করে দেওয়া হইতেছে। আবার বিভিন্ন জায়গায় সন্ত্রাসীরা গোলাগুলি করে নিজেদের ভিতরেই হতাহতের ঘটনা ঘটাইতেছে। একের পর এক যেভাবে দেশে অরাজকতা শুরু হয়েছে, এতে করে তো পরিস্থিতি খুব একটা স্বাভাবিক মনে হইতেছে না মাস্টার। দেশের সামনে মনে হয় অনেক বড় ধরনের একটা গোলযোগ তৈরি হয়ে যাইব। যে পরিস্থিতি দেখতেছি আমি, এইভাবে যদি চলতে থাকে উপায় নাই। হাবিব ভাই, আপনি ঠিকই বলছেন। দেশের পরিস্থিতি খুব একটা ভালো না। দেশের কথা আর কি বলবেন, এলাকায় কি রকম অবস্থা শুরু হয়ে গেছে দেখতেছেন না। শুধু ঢাকা শহরে না, আর আমাদের এই শোলডুগরি গ্রামেও না, এরকম পরিস্থিতি সারা বাংলাদেশেই শুরু হয়ে গেছে। আসলে শামসু জনতা পার্টিতে যতদিন দায়িত্বরত ছিল ততদিন পর্যন্ত কোনো সন্ত্রাসী তো মাথাচাড়া দিয়ে দাঁড়াতে পারে নাই। শামসু আগেই পরিস্থিতি ঠান্ডা করে ফেলাইছে। শামসুর ভয়ে এরা এতদিন লুকিয়েছিল। জানি শামসু দল থেকে পদত্যাগ করছে, তারপরে থেকেই একের পর এক এই অঘটনগুলো শুরু হয়েছে। আসলে কথায় আছে না, গুণীজনের কদর কেউ বুঝতে পারে না। শামসুর পরিস্থিতি সেই রকমই হয়েছে। শামসু যেভাবে সারা দেশ নিয়ন্ত্রণ করতেছিল, এইভাবে যদি 5টা বছর করতে পারত, তাহলে দেশ শান্তিতে ভরপুর হয়ে যাইত। দেশে আর কোনো রকমের গোলযোগ থাকতো না। কিন্তু উগ্রবাদীরা তো শামসুকে সে সুযোগ দিল না। বুঝুক এখন দেশের পরিস্থিতি কিভাবে এরা নিয়ন্ত্রণ করে। না না, শত চেষ্টা করেও এই সরকার আর এই পরিস্থিতি কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারবে না। একবার পরিস্থিতি যদি হাতের বাইরে চলে যায়, তাহলে আর সে পরিস্থিতি কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যায় না। আর তার চাইতে বড় কথা হচ্ছে, সভাপতিকে কেউই এখন মূল্যায়ন করে না। এটাই হচ্ছে সবচাইতে বড় সমস্যা। যদি দলের গার্জেনকেই গুরুত্ব না দেয়, তাহলে তো বাকি সদস্যরা এলোমেলো হয়ে যাবে। দলের সবাই মনে করে তারা নিজেরাই প্রেসিডেন্ট, তাই তারা কাউকে কোনো রকমের তোয়াক্কাই করে না। সেই জন্যই পরিস্থিতি প্রেসিডেন্ট যতই চিন্তা করুক, নিয়ন্ত্রণে আর কোনোভাবেই নিয়ে আসতে পারবে না। খুঁটি যে শক্ত নাই। যা পারে করুক ওরা, আমরা আমাদের কাজ করে যাব এই দিক। শামসু যতদিন যেভাবে আমাদের নির্দেশনা দেয় সেইভাবেই কাজ করতে থাকি। পরে কি করা লাগবো না লাগবো সেটা শামসুই সময় মতো সবাইরে বইলা দেবনি হাবিব ভাই। আর এখন আমাদের প্রধান কাজ হচ্ছে শফিকরে কিভাবে চিপিয়ে তোলা যায়। শফিকরে একবার চিপায় তুলতে পারলেই তাহলে আমাদের কাম এই দিকে খতম হয়ে যাইব। তখন জনতা পার্টি থেকে যদি আমাদের বহিষ্কারও করে দেয়, তাতেও কোনো রকমের কোনো সমস্যা হইব না হাবিব ভাই। আগে এই বুড়া জিনরে যেভাবে হোক দল থেকে বহিষ্কার করে খাসায় তুলতে হইব, এই উপজেলার দুর্নীতি রায় দিয়াই। না না মাস্টার, এই বুড়া জিন বেশি দিন ক্ষমতায় কোনোভাবেই টিকতে পারবে না। ক্ষমতা পাইয়া যে
অহংকার ওর ভিতরে শুরু হয়েছে, এই অহংকারের জন্যই ওর পতন হয়ে যাইব। আর শামসু একবার যার পিছনে লাগে তার অবস্থা খারাপ করে ছাড়ে, সেটা আমি ভালো করেই লক্ষ্য করে দেখছি। শফিক তো শামসুর কাছে মশা মাছি। মোল্লা কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ছিল। হাজী সিদ্দিক কি পরিমাণ দাপটীয় নেতা ছিল। আর স্বরাষ্ট্রমন্ত্রী মতি তো ছিল সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী, যার ইশারায় পুরো দেশের প্রশাসন চলতো। তারাই শামসুর সাথে পেরে ওঠে নাই। আর এই শফিক কোথাকার মশা আইছে যে শামসুর পিছনে লাগবে। ওর কত বড় সাহস আমারে বলে ঠিকাদারি লাইসেন্স নাকি বাতিল করে দিব। এত সোজা না হাবিব ভাই, আপনার ঠিকাদারি লাইসেন্স বাদ করে দেয়, তাই না? আমাদের পিছনে লাগতে আইলে ওর নিজেরই এমপির পদ থাকবে না। কয়েকটা দিন শুধু যাইতে দেন। আর শোনেন হাবিব ভাই, কাজটা কিন্তু শামসু আপনারে তদারকি করে নিয়ে দিছে। আর শফিক কিন্তু সর্বক্ষণ এই কাজের পিছনে লোক লাগায় রাখবো। কোনোভাবে কাজটা যেন 2 নাম্বারই ধরা না পড়ে। খুব সুন্দরভাবে কাজটা সম্পূর্ণ করেন। লাভ করার কোনো আশা করেন না। এমনিতেই কিন্তু আপনার অনেক টাকা এইখান থেকে বের হইব। না না মাস্টার, তুমি পাগল হইছ? শামসু দেওয়া এই কাজ নিয়ে আমি কোনো রকমের 2 নাম্বারই করব, সেটা কোনোভাবেই সম্ভব না। যত যাই হয়ে যাক না কেন, পারলে এইখান থেকে যদি 1 টাকাও ইনকাম না হয়, তবুও তো আমি এই কাজটা নিয়ে কোনো রকমের দুর্নীতির আশ্রয় নিব না। শামসু যদি জানতে পারে তাহলে আমার উপর রাগ করবে, সেটা আমি খুব ভালো করে জানি। ওই কথাই, যাতে করে কোনো বদনাম না হয় সেদিকে লক্ষ্য রাখা কাজটা করে যায়েন। উঠলাম তাহলে এখন হাবিব ভাই। শামসু আবার যে কোনো সময় চলে আসতে পারে। আয়শায় আয়নালের ওই বিষয়টা নিয়ে কথা তুলবো, তাই আমি আগে থেকেই বাড়িতে চলে যাই। আর আপনি গাবতুলির প্রোগ্রামের বিষয়ে খবর নিয়েন, ওরা ওইখানে কি করলো না করলো। আচ্ছা ঠিক আছে, চলো ওটা হোক তাইলে। আমি আবার মমিনের সাথে দেখা করব। দেখি আজকে সাইডে কাজ ধরার কথা আছে, কাজটা ওরা ধরলো নাকি। আর গাবতুলির বিষয়ে ইন্দুলরে ফোন দিয়ে আমি সব কিছু শুই না, তারপর তোমারে জানাইবনি। চলো তাহলে মাস্টার, যাওয়া হোক এখন।